স্বাগত। এখন জনপদের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। অর্ডার সংকট, পণ্য উৎপাদন ও ব্যবসার খরচ বাড়ায় চট্টগ্রামে টিকে থাকার লড়াইয়ে ছোট পোশাক কারখানা। ব্যবসায়িক সক্ষমতা হারিয়ে লোকসানের শঙ্কায় শিল্প মালিকরা। সব জায়গার মধ্যে টু এক্সপেন্ডিচার টু ডু বিজনেস এক্সপেন্ডিচার ইজ টু হাই। আপনার নুনান্তে পান্তা ফুরালে যে এরকম হয়ে যায়, আমাদের ক্ষুদ্র মাঝারি ফ্যাক্টরিগুলোকে এইভাবে করে চলতে হচ্ছে। আমাদেরকে অনেক জটিলতার সম্মুখীন এইচএস কোডের সমস্যা পড়তেছে আমরা। এই জিনিসগুলো নীতি সহায়তা সরকার থেকে আমরা আরও বেশি চাই। এখন জনপদে এ নিয়ে থাকছে প্রতিবেদন। ধানের পরে যেসব ফসল আসে না কেন, এই নোনা পানির জন্য কিন্তু এই মাটিটা আর উর্বর থাকে না। পানি তুলতে প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে, ফসলের দাম আমরা ঠিক মতন পাচ্ছি না। বোরিং করে করে ব্লক করি, তো এতে আমাদের সেচ খরচ অনেক বেড়ে গেছে। এই মিষ্টি পানির প্রবাহটা যদি বাড়ানো যায় তাহলে আমাদের এই জেলায় লবণ পানির মাত্রাটা কমবে। নড়াইলের নদী খালের পানিতে বাড়ছে লবণাক্ততার পরিমাণ। উর্বরতা হারিয়ে 3 ফসলি জমি পরিণত হয়েছে 1 ফসলে। মাটির নিচ থেকে পানি তুলে চাষাবাদ করায় বাড়ছে সেচ খরচ। এখন জনপদে এ নিয়েও থাকছে প্রতিবেদন। তবে শুরুতেই চট্টগ্রামের পোশাক শিল্প প্রসঙ্গ। অর্ডার সংকট, পণ্য উৎপাদন ও ব্যবসার খরচ বাড়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে চট্টগ্রামের ক্ষুদ্র ও মাঝারি প্রায় অর্ধশত পোশাক শিল্প কারখানা। উদ্যোক্তারা বলছেন, প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে বড় বড় শিল্প গ্রুপ টিকে থাকলেও ছোট কারখানা মালিকরা আর্থিক সংকট ও লোকসানে রুগ্ন হয়ে পড়েছে। এসব কারখানা ও বিপুল সংখ্যক শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিতে আলাদা করে ভাবতে হবে সরকারকে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ সহ নানা ইস্যুতে রোজার ঈদের আগ থেকেই বিক্ষোভে নামে চট্টগ্রাম ইপিজেডের কয়েকটি কারখানার শ্রমিকরা। সড়ক অবরোধ, কারখানা ভাঙচুর, শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় চট্টগ্রামের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে। বিশেষ করে জেএমএস, এক্সেলসিওর শুজ, জেডব্লিউ অ্যাপারেলস, জেহাং মেডিকেল সহ বেশ কয়েকটি কারখানায় কয়েকদিন টানা আন্দোলন চলে। গত মাসে বেতন দিতে সমস্যা তৈরি হবে এমন পোশাক কারখানার তালিকা করে শিল্প পুলিশ। অর্ডার সংকট, ক্রেতা থেকে যথাসময়ে টাকা না পাওয়া, ব্যাংকিং জটিলতা সহ সমস্যাগ্রস্ত 44টি কারখানাকে চিহ্নিত করে তারা, যেখানে কর্মসংস্থান প্রায় 1.5 লাখ শ্রমিকের। রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ব্যবসায়ীদের অনেকে গা ঢাকা দেয়ায়ও সংকট তৈরি হয়েছে। যদিও শিল্প পুলিশ বলছে, কিছু কারখানায় শ্রম অসন্তোষ সৃষ্টি হলেও সমাধান করা হয়েছে। দুই একটা ব্যাংক আছে এই পরিবর্তিত পরিস্থিতিতে এসে তারা হয়তোবা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস পড়ছে, যার জন্য ওই ব্যাংকগুলা ওই ফ্যাক্টরিগুলোকে আপনার তাদের যে ট্রানজ্যাকশনটা, ফিনান্সিয়াল লেনদেনটা এটা সঠিকভাবে করতে পারছে না। সেই জন্য কিছু কিছু ফ্যাক্টরি আবার সাফার করছে। ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক মন্দায়, অর্ডার সংকট, প্রতিযোগিতায় দাম কমে যাওয়া, বাড়তি জ্বালানি ও পরিবহন খরচ, সেই সঙ্গে ব্যাংকের সুদ টানতে গিয়ে রুগ্ন হয়ে পড়ছে অনেক কারখানা। এছাড়া শুল্ক সংক্রান্ত জটিলতা, শিল্পের কাঁচামাল খালাসে দেরি ও সরকারের নীতি সহায়তার অভাবেও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। এফওবি যারা যেভাবে করে ডিরেক্ট বাইরের সাথে যে লিঙ্ক আপ আছে, যেভাবে প্রাইস পায়, কিন্তু ক্ষুদ্র মাঝারি ফ্যাক্টরিগুলো ওভাবে পায় না। বাট তাদের খরচগুলো কিন্তু ঠিকই কিন্তু আপনার বড়দের মতো খরচ হতেন। তো সুতরাং ওদের সাথে পাল্লা দিয়ে আসতে গেলে কিন্তু ওদের অনেকাংশে ওরা পুষিয়ে উঠতে পারে না, যার দরুন আপনার নুনান্তে পান্তা ফুরালে যে এরকম হয়ে যায়, আমাদের ক্ষুদ্র মাঝারি ফ্যাক্টরিগুলোকে এইভাবে করে চলতে হচ্ছে। ক্লিয়ারিং এসে আমাদেরকে অনেক জটিলতার সম্মুখীন এইচএস কোডের সমস্যা পড়তেছে আমরা। এই জিনিসগুলো নীতি সহায়তা সরকার থেকে আমরা আরও বেশি চাই। এটা না হলে স্মুথলি যদি আমরা ব্যবসা করতে না পারি, ইজি অফ ডুইং বিজনেসে যদি আমরা আগাতে না পারি, তাহলে এই সমস্যাগুলো দিন দিন বাড়বে, কমবে না। শিল্প উদ্যোক্তারা বলছেন, নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে বড় বড় শিল্প গ্রুপ টিকে আছে। তবে ক্রমবর্ধমান খরচের সাথে নানা খাতে প্রতিনিয়ত হিডেন কস্ট বাড়লেও মুনাফা না হওয়ায় টিকে থাকার সক্ষমতা হারাচ্ছে বেশিরভাগ ছোট ও মাঝারি কারখানা। বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসের সাথে তাদেরকে কনভিন্স করতে হয়,
সবগুলো করে এসে এখানে দেখা যায় আপনার প্রোডাক্টের মধ্যে ওয়ারফেন চলে আসতেছে। পোর্ট আবার এমনভাবে কাজ করছে, তারা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময়ের পরে যদি আপনি মাল না নেন 3 গুণ 4 গুণ পর্যন্ত পেনাল্টি দিচ্ছে। মোট কথা সব জায়গার মধ্যে টু এক্সপেন্ডিচার টু ডু বিজনেস এক্সপেন্ডিচার ইজ টু হাই। চট্টগ্রামে মোট পোশাক কারখানার সংখ্যা প্রায় 6 শতাধিক হলেও বর্তমানে চালু আছে 528টি কারখানা। হাজার শিউলি, এখন চট্টগ্রাম। ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণের পর বাড়তি দামে বোতলজাত ও খোলা সয়াবিন তেল বিক্রি করছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। তবে নতুন তেল না আসায় আগের দামে তেল বিক্রি করছেন বরিশালের বেশিরভাগ ব্যবসায়ী। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী ফাইসাল করিম ও বরিশালের পোর্ট রোড বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। শুরুতেই বন্দরনগরীর চিত্র জানবো সহকর্মী ফাইসাল করিমের কাছ থেকে। ফাইসাল, জানাবেন দোকানে মজুদ পুরাতন যেই তেলগুলো রয়েছে সেগুলো নতুন দামে বিক্রি করছেন কিনা ব্যবসায়ীরা, নতুন দর নিয়ে ক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, আমরা যেটা দেখছি যে অনেকেই কিন্তু চেষ্টা করছেন পুরনো দামে তেল বিক্রি করার জন্য, এবং আমরা যেটা দেখেছি যারা পরিচিত কাস্টমার আছে তাদের কাছে অধিকাংশ বিক্রেতারাই পুরনো দামেই তেল বিক্রি করছে, কারণ এখনও তাদের যে মজুদ আছে সেটি পুরনো তেলের মজুদ। তবে কিছু কিছু দোকানের অভিযোগ আছে যে তারা পুরনো তেলও নতুন দামে বিক্রি শুরু করেছেন, এবং এক্ষেত্রে আসলে বোঝা মুশকিল যে এই তেলগুলো তারা কবে কিনেছেন। তবে এখনও আমরা যারা এই কর্ণফুলী বাজারে আমরা দোকানিদের সাথে কথা বলে যেটি বুঝেছি যে তাদের পুরনো তেলের মজুদটাই বেশি, নতুন তেল ধীরে ধীরে আসছে। যেহেতু এখন চাহিদা খুব একটা নেই, সেহেতু আসলে বাজারে এটির যে প্রভাব সেটি খুব একটা বোঝা যাচ্ছে না। তবে ক্রেতাদের মধ্যে এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকেই দোকানে এসে তারা বলছেন যে যেহেতু তারা পুরনো কাস্টমার, যারা পরিচিত কাস্টমার, সেক্ষেত্রে তারা সুবিধা পাচ্ছেন, পুরনো দামে বিক্রি কিনছেন তারা। তবে অনেকেই আবার অভিযোগ করছেন যে এই যে কিছু কিছু বিক্রেতা যে তাদের পুরনো কেনা তেল আসলে নতুন দামে বিক্রি করছেন, অর্থাৎ 70 টাকা, অর্থাৎ লিটারে 5 লিটার যে তেলের তেলগুলো আছে সেগুলো তারা 70 টাকা বাড়তি দামে বিক্রি করছেন, অর্থাৎ লিটার প্রতি 14 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এবং এটির কিন্তু তারা বলছেন যে তাদের দৈনন্দিন জীবনে এটির প্রভাব পড়বে, কারণ পুরো মাসে কিন্তু একটি মধ্যবিত্ত যে পরিবার আছে তার 4 থেকে 5 জনের পরিবারে কিন্তু 10 লিটারের বেশি তেল লাগে, এবং সেক্ষেত্রে পুরো হিসাব করলে সেটি কিন্তু বাড়তি একটি ব্যয় তাদের জন্য। তো সেই ধরনের প্রভাব তাদের আছে, এবং বিক্রেতারাও বলছেন যে আসলে তেলের যে সংকট ছিল রোজার সময় সেই ধরনের সংকট কিন্তু সেভাবে নেই। কিছু কিছু কোম্পানি তেল দিচ্ছেন, তবে কিছু কিছু কোম্পানি আসলে তেল দেওয়ার ক্ষেত্রে অন্যান্য যে পণ্য সেগুলো নেওয়ার কিছু শর্ত জুড়ে দিচ্ছেন। তো সেক্ষেত্রে তেলের চাহিদা যেহেতু এখনও সেভাবে নেই, সেহেতু বাজারে এটির প্রভাব আসলে এখন সেভাবে বোঝা যাচ্ছে না। তবে নতুন দাম কার্যকর যেহেতু গতকাল থেকে হয়েছে, সেহেতু এটির প্রভাব ধীরে ধীরে আরও বেশি স্পষ্ট হবে, এবং বিক্রেতারা আসলে যে পুরনো তেলগুলো আছে সেগুলো দিয়ে হয়তো সপ্তাহখানেক অনেকে এইগুলো পুরনো দামে বিক্রি করতে পারবেন। তবে নতুন দামের যে তেল বিক্রি বিষয়টি, সেটিকে বিক্রেতারা ইতিবাচকভাবে দেখছেন, কারণ তারা বলছেন যে যেই সংকটটা ছিল তেল নিয়ে, সেই সংকটটা এর মাধ্যমে দূরীভূত হওয়ার একটা আশা আছে। কারণ এক্ষেত্রে যারা মিল মালিক ছিলেন, ডিলার ছিলেন, তারা কিন্তু তেল দিতে গড়িমসি করতেন। এখন তারা আশা করছেন যে আসলে তেলের সংকট যেটি ছিল দীর্ঘদিন, সেই সংকট থেকে তারা বেরিয়ে আসবেন, এবং ক্রেতারাও আসলে এই যে তেল নিয়ে যে ধরনের বাড়তি দামে বিক্রির যে অভিযোগ ছিল দীর্ঘদিন, সেটি কিন্তু আর থাকবে না। যেহেতু এখন থেকে লিটার প্রতি 14 টাকা, অর্থাৎ 1 লিটারের তেল যেটি বিক্রি হতো 175 টাকা, সেটি কিন্তু 189 টাকায় বিক্রি হবে। সেক্ষেত্রে তারাও কিন্তু এক ধরনের নিশ্চিত দামে সেটি কিনতে পারবেন। সেক্ষেত্রে তেল নিয়ে আসলে বিক্রেতাদেরও তেমন কারসাজি করার সুযোগ থাকবে না বলে ক্রেতারা বলছেন। তো উজ্জ্বল, এই ছিল আমার এখানে চট্টগ্রামের বাজার থেকে সবশেষ। এবার জানবো বরিশালের চিত্র সহকর্মী অমিত হাসানের কাছে। অমিত, জানাবেন বরিশালের বাজারে সয়াবিন তেলের সরবরাহ কেমন? উজ্জ্বল, একটু জানিয়ে রাখি, কয়েকদিন আগেই সরবরাহ স্বাভাবিক হয়েছে বরিশালের বাজারে সয়াবিন তেলের। বিশেষ করে ঈদের আগে আমরা দেখেছি যে কিছুটা সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু তার আগেও দেখা যায় যে সয়াবিন তেলের কিন্তু সংকট কিছুটা ছিল বরিশালের এই বাজারগুলোতে। এবং এই মুহূর্তে যদি বলি যে গতকালকে একটি দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে 14 টাকা বাড়িয়ে সয়াবিন তেলের, বিশেষ করে সয়াবিন বোতলজাত যে সয়াবিন তেলগুলো রয়েছে সেগুলোর। তবে সেই তেল এখনও বাজারে এসে পৌঁছায়নি, যার কারণে যেখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা
আগের দামেই সয়াবিন তেলগুলো বিক্রি করছেন এবং সরবরাহ বেশ ভালো দেখেছি আমরা বাজারগুলোতে ঘুরে। সুতরাং এখন পর্যন্ত দাম বাড়েনি, তবে ব্যবসায়ীরা বলছেন 2-1 দিনের মধ্যেই নতুন দামের যে সয়াবিন তেল সেটি বাজারে সরবরাহ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বাজারের বিভিন্ন বাজারে আমরা ঘুরে দেখেছি যে পুরনো যে সয়াবিন তেলগুলো রয়েছে পুরনো দামের সেগুলোই ব্যবসায়ীরা বিক্রি করছেন এবং ক্রেতারাও বলছেন যে পুরনো দামেই এখন পর্যন্ত সয়াবিন তেল মিলছে, তবে হঠাৎ করেই 14 টাকা বাড়িয়ে দেওয়ায় আসলে তারা কিছুটা ভোগান্তিতে পড়ছে। বিশেষ করে তেলের মানুষের কিন্তু প্রয়োজনীয়তা বেশি থাকে সবসময়, যার কারণে তেলের দামটা বৃদ্ধি পাওয়ায় তাদের বাজার করতে কিছুটা হিমশিম অবস্থা বলে জানিয়েছেন যারা ক্রেতা রয়েছেন। তারা এখন দ্রুত সময়ের মধ্যে সরকার যদি এ বিষয়ে নজরদারি বাড়ায় সেক্ষেত্রে তাদের কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে বলে জানিয়েছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে তেলের সংকট নেই বর্তমানে, কিন্তু নতুন দামের যে তেল সেটি এখনও বাজারে আসেনি, যার কারণে পুরনো যে সরবরাহ রয়েছে পুরনো যে মজুদ রয়েছে সেই মজুদেই কিন্তু তারা তেল বিক্রি করছেন বলে জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের বিভিন্ন বাজার ঘুরে আমরা দেখেছি যে পুরনো দামেই তেল বিক্রি হচ্ছে। অন্যদিকে খোলা সয়াবিন যে তেলটি রয়েছে সেটির দাম কিন্তু কিছুটা বেড়েছে। গত সপ্তাহে 185 টাকা বিক্রি হলেও আজকে 188 টাকা দরে সেই তেলটি বাজারে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আসলে তেলের দামটি সহনীয় পর্যায়ে রাখতে পারলে আসলে তাদের জন্য সুবিধা হয়। এবং কিছুদিন আগে যে সংকটটি ছিল যে তেল কিনতে হলে তেলের পাশাপাশি অন্যান্য যে পণ্যগুলো রয়েছে বাজারে সেই পণ্যগুলোও কিনতে হতো, তবে সেই সংকট এখন দূর হয়েছে। এখন বর্তমানে পুরনো যে তেলগুলো রয়েছে সেগুলো সরবরাহ স্বাভাবিক রয়েছে। আমরা বেশ সবগুলো দোকানেই দেখেছি যে তেলের সরবরাহ রয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন যে তেলের সংকটটা কেটে গেছে, তবে নতুন দামের যে তেল সেটি এখনও বাজারে পৌঁছায়নি, যার কারণে তারা পুরনো যে তেলের দাম রয়েছে সেই দামেই কিন্তু বরিশালের বাজারে তেল বিক্রি করছেন তারা। তো বরিশালের তেলের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ উজ্জ্বল। বরিশাল ও চট্টগ্রাম থেকে ভোজ্য তেলের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। উপকূলীয় এলাকা না হলেও নড়াইলের নদী ও খালের পানিতে প্রতি বছর বাড়ছে লবণাক্ততা। বাধ্য হয়ে মাটির নিচ থেকে পানি তুলে চাষাবাদ করতে হচ্ছে কৃষকদের। এতে সেচ খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। জমিতে লবণ পানি প্রবেশ করায় অন্তত 5,000 একর 3 ফসলি জমি পরিণত হয়েছে 1 ফসলি জমিতে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ জনপদের হাজারো কৃষক। বিস্তারিত মোহাম্মদ ইমরান হোসেনের তথ্যছবিতে প্রতিবেদন। 968 বর্গ কিলোমিটার আয়তনের কৃষি প্রধান জেলা নড়াইল। বিল ও ঘেরবেষ্টিত এ জনপদের মানুষের প্রধান জীবিকার উৎস কৃষি ও মৎস্য চাষ। সদরের বাঁশভিটা গ্রামের কৃষক পরাগ বরণ বিশ্বাস এবছর 3 বিঘা জমিতে বোরো আবাদ করেছেন। 1 দশক আগে নদী ও খালের পানি দিয়ে জমিতে সেচ দিলেও কয়েক বছর ধরে খালের পানিতে লবণাক্ততা বাড়ায় সেচের কাজে ব্যবহার করছেন ভূগর্ভস্থ পানি। এতে খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। পুরো জায়গাটা আছে আমরা মোটরে ব্লক করতাম, কিন্তু এখন খালে নোনা পানি আসা থেকে সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এখন আমরা বোরিং করে করে ব্লক করি, তো এতে আমাদের সেচ খরচ অনেক বেড়ে গেছে। নড়াইল জেলার আফরা, নবগঙ্গা ও চিত্রা নদীর পানিতে লবণাক্ততা বেড়ে সেচের অনুপযোগী হয়ে পড়েছে বিভিন্ন খাল, বিল ও জলাশয়ের পানি। ফলে বিপাকে পড়েছেন পরাগের মতো হাজারো প্রান্তিক কৃষক। নদী খালের পানি ব্যবহারে 1 বিঘা জমিতে সেচের জন্য যেখানে কৃষকের খরচ সর্বোচ্চ 2,500 টাকা, সেখানে মাটির নিচ থেকে পানি উত্তোলন করে তা ব্যবহারে খরচ পড়ে 7,000 টাকা পর্যন্ত। শুধু ধান না, ধানের পরে যেসব ফসল আসে না কেন এই নোনা পানির জন্যই কিন্তু এই মাটিটা আর উর্বর থাকে না। পানি তুলতে প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে, ফসলের দাম আমরা ঠিক মতন পাচ্ছি না। আমাদের সারের যেখানে 2 কেজি লাগে সেখানে দেখা যাচ্ছে আমরা 3-4 কেজিও লেগে যায়, তারপরেও রেজাল্ট আমরা ভালো পাই না। যে সকল জমিতে লবণ পানি প্রবেশ করে সে সকল জমিতে সার লাগে বেশি, ফলে সেচ ও সার খরচ বেশি হওয়ায় বোরো আবাদে উৎপাদন খরচ বেড়েছে কৃষকদের। লবণ পানি প্রবেশ করায় মুলিয়া, বাহিরগ্রাম, আকদিয়া সহ বেশ কয়েকটি এলাকায় অন্তত 5,000 একর 3 ফসলি জমি 1 ফসলি জমিতে পরিণত হয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতির মুখে এ জনপদের কৃষকেরা। উজান থেকে যে মিষ্টি পানির প্রবাহটা আসে, এই মিষ্টি পানির প্রবাহটা যদি বাড়ানো যায় তাহলে আমাদের এই জেলায় লবণ পানির মাত্রাটা কমবে। যেহেতু তারা ভূগর্ভস্থ পানি ব্যবহার করছে, এক্ষেত্রে তাদের উৎপাদন খরচটা অনেক বেড়ে যাচ্ছে। একই সাথে যে অন্যান্য যে আন্তঃপরিচর্যা, বিশেষত যে সার ব্যবস্থাপনা, সেক্ষেত্রেও তারা আসলে যথাযথভাবে করতে পারছে না।
ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা বাড়লে আগামী দিনে কৃষকরা আরও ঝুঁকির মধ্যে পড়বেন। যে সকল এলাকায় পানিতে লবণাক্ততার মাত্রা বেশি, সেসব এলাকায় কৃষকদের লবণ সহিষ্ণু ফসল চাষাবাদের জন্য উৎসাহিত করা হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। আস্তে আস্তে আমরা যখন গ্রাউন্ড ওয়াটারটা নিচের দিকে নেমে যাবে, পরবর্তীতে দেখা যাবে গ্রাউন্ড ওয়াটারের পরিমাণ আরও কমে যাচ্ছে। সেক্ষেত্রে কৃষকদেরকে পরবর্তীতে গ্রাউন্ড ওয়াটারের অ্যাভেলেবিলিটিটা আরও কমে যাবে এবং সেক্ষেত্রে তাদের আরও সমস্যার সম্মুখীন হতে হবে। পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসি সেচ তাদের বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে। তারা যেখানে খাল পুনঃখনন করার পরিকল্পনা করবে, সেক্ষেত্রে কৃষকদের সুবিধার্থে সমন্বয়ের মাধ্যমে এই লবণ পানিকে মিষ্টি পানির আওতায় নিয়ে আসা সম্ভব। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কৃষি জমিতে সেচ উপযোগী পানিতে লবণের স্বাভাবিক মাত্রা ধরা হয় 0.75 ডিএস প্রতি মিটার, অথচ জেলার বিভিন্ন এলাকায় নদী ও খালের পানিতে লবণাক্ততার মাত্রা 1.75 ডিএস প্রতি মিটার পর্যন্ত পাওয়া গেছে। এখন নড়াইল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবে বিএনপি। বৈঠকে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। এ বিষয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন বিএনপির কোন কোন সিনিয়র নেতারা বৈঠকে উপস্থিত থাকতে পারেন আর কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, কোনো আভাস পাওয়া গেল কিনা? আভাস আগেই মিলেছে, যেহেতু বিএনপি সপ্তাহখানেক আগে আমাদেরকে জানিয়েছিল যে তারা নির্বাচনী রোডম্যাপ সুস্পষ্টভাবে জানার জন্য প্রধান উপদেষ্টার কাছে তারা সময় চেয়েছেন এবং সেই সময় অনুযায়ী আজ দুপুর 12টায় সময় পেয়েছেন তারা। এবং আজ দুপুর 12টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য তাদের কয়েকজন আজকে এখানে আসার কথা রয়েছে এবং এই সাক্ষাতেই মূলত যে নির্বাচনী রোডম্যাপ, অর্থাৎ ডিসেম্বরে যদি নির্বাচন আয়োজন করা হয় তার জন্য আগে থেকে তফসিল ঘোষণা সহ যে নির্বাচনী রোডম্যাপ থাকে সেটি জানানোর জন্য অতি দ্রুত জোরালো দাবি জানানো হবে, আমরা যতটুকু আভাস পেয়েছি। এবং বিএনপি গত কয়েকদিন ধরে বলছে যে নির্বাচন নিয়ে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশ থেকে এসে চিকিৎসাধীন ছিলেন। তিনি এয়ারপোর্টেও যেটি বলেছেন যে আলোচনার মাধ্যমে নির্বাচনের নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে সেটি কেটে যাবে। তো সেই আলোচনার জন্য আজকে এখানে বিএনপির প্রতিনিধি দলের আশা এবং তারা আমরা যতটুকু জেনেছি 12টার সময় ঠিক কিছুটা আগেই, যেহেতু 12টা বৈঠক শুরু, তারা চলে আসবেন এবং সেক্ষেত্রে জ্যেষ্ঠ যারা নেতৃবৃন্দ রয়েছে তারাই আসবেন। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আসতে পারে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আরও কয়েকজন নেতৃবৃন্দ আসবেন। এবং আজকে প্রধান উপদেষ্টার সাথে তাদের বৈঠকের যে বিষয়টি সেটি নিয়ে অবশ্যই রাজনৈতিক পাড়ায় সকলেই সেদিকে তাকিয়ে আছেন যে বিএনপি বৈঠক শেষে এসে তারা কি বলেন কিংবা বিএনপিকে কি আশ্বস্ত করা হয় কিংবা নির্বাচনী রোডম্যাপ আসলে কবে নাগাদ দেয়া হবে সে বিষয়ে হয়তো আভাস মিলবে বৈঠক শেষে। বিএনপি যেহেতু একটি প্রধান রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দলও এখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনী যে রোডম্যাপ সেটি তারা চাইছেন এবং সেক্ষেত্রে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যদি নির্বাচন আয়োজন করার জন্য ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা তিনি নির্দেশনা দিয়েছেন প্রস্তুতি নেওয়ার জন্য। তবে সেটি ডিসেম্বর নাকি জুন নাকি কোন সময় সেটি জানা যাবে নির্বাচনী রোডম্যাপের মধ্য দিয়ে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সবচেয়ে। কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন বিএনপির নেতারা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সপ্তাহব্যাপী বর্ষবরণের বর্ণিল উৎসবে মাতোয়ারা 3 পার্বত্য জেলা। বৈশাখী তার রং ছড়িয়েছে পোশাক থেকে শুরু করে চারপাশে। আজ বৈশাখীর সব থেকে আকর্ষণীয় উৎসব জলকেলি, যেখানে বাহারি সাজে অংশ নিয়েছেন তরুণ তরুণীরা। বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন জলকেলি আয়োজন কেমন দেখছেন?
উজ্জ্বল, মূলত নববর্ষের যে উৎসব সেটি আসলে পাহাড়ে ভিন্ন মাত্রায় আয়োজিত হয় প্রতি বছরই, এবং সমতলে নানান রকম উৎসব হলেও পাহাড়ে কিন্তু এটিই সবচেয়ে বড় এবং একমাত্র উৎসব বলা চলে পাহাড়িদের মধ্যে। ফলে এই উৎসবটি আসলে সপ্তাহব্যাপী এবং মাসব্যাপী পাহাড়ের মানুষ এই উৎসবকে ঘিরে সব জাতিগোষ্ঠী কিন্তু উৎসবে মাতেন। আজকে চট্টগ্রামের রাঙ্গামাটির বাঙ্গালখালিয়া এলাকায়, যেখানে মারমা অধ্যুষিত জনপদ হিসাবে এটি পরিচিত, সেখানে মারমাদের সাংরাই যে উৎসব সেই উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই উৎসবকে ঘিরে বর্ণিল রং আসলে ছড়িয়েছে। নানান সাজ পোশাকে সেজে, ঐতিহ্যবাহী পোশাকে সেজে এই বাঙ্গালখালিয়া বিদ্যালয় মাঠে আসলে সকাল থেকে উৎসবে মেতেছেন পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজন। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু জলকেলি উৎসব পাহাড়ের, যেটি কিছুক্ষণ পরেই শুরু হবে। এই উৎসব কিন্তু দিনভর চলবে। সাংস্কৃতিক উৎসব, পাহাড়িদের যে ভিন্ন জীবনধারা, জীবনচিত্র, পোশাক আশাক সবই আসলে মানুষকে আকর্ষণ করে। শিশুদের দেখতে পাচ্ছেন, শিশু থেকে শুরু করে একবারে নানা বয়সী মানুষ আসলে এই উৎসবে সামিল হয়। এই উৎসবের আবরণের মধ্যে কিন্তু ধর্মীয় বিশ্বাসও আছে। পাহাড়ি জাতিগোষ্ঠী বিশ্বাস করে জল যেমন ধুয়ে মুছে নেয় জীবনের ক্লান্তি, অবসাদ কিংবা ময়লা, তেমনি গ্লানি এবং হিংসা ধুয়ে মুছে নিবে তাদের এই জল খেলার উৎসব, এবং তারা মনে করেন যে তাদেরকে পবিত্র করে তুলবে আজকের যে জলকেলি সেটি। শুধু তাই নয়, এই জলকেলির মধ্য দিয়ে আসলে মারমা তরুণ তরুণীরা একে অপরকে পানি ছিটায়, তার মধ্য দিয়ে এখানে অনেকের পরিচয়, প্রণয় কিংবা পরিণয়ের সম্পর্ক পর্যন্ত হয়। তো সব মিলিয়ে উজ্জ্বল একেবারে উৎসবের আমেজ শুধু এই রাঙ্গামাটি নয়, খাগড়াছড়ি, বান্দরবান সহ পুরো পাহাড়ে আসলে বর্ণিল সাজ এবং সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান, বর্ষবরণের এই অনুষ্ঠান চলছে। উজ্জ্বল। ভারী বর্ষণ ও উজানের ঢলের পূর্বাভাসের পর আতঙ্ক নিয়ে দ্রুত ধান কাটছেন সুনামগঞ্জের হাওরের কৃষক। কষ্টার্জিত ফসল ঘরে তুলতে শ্রমিকের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে হারভেস্টর মেশিন। এ নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জের হাওর থেকে যুক্ত আছেন সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, জানাবেন নির্দেশনার পর কত হাজার হেক্টরের ধান কাটা হলো, আর বৃষ্টির আগে পুরো ধান কৃষকরা কাটতে পারবেন কিনা? শুরুতে যদি বলি, চলতি বছর কিন্তু সুনামগঞ্জে 2,23,500 হেক্টর জমিতে কিন্তু আসলে ধানের চাষাবাদ করেছেন এই অঞ্চলের কৃষকরা। বিশেষ করে আমরা যদি বলি, এই অঞ্চলের প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু আসলে দাঁড় দেনা কিংবা মহাজনের কাছ থেকে সরাসরি টাকা এনে কিন্তু এই ফসল তারা আসলে রোপণ করেছেন। আমরা দেখেছি চলতি বছর কিন্তু অন্যান্য বছর থেকে বৈশাখ মাস শুরু হওয়ার আগেই কিন্তু এই অঞ্চলের কৃষকরা কিন্তু বোরো ধানের কর্তন শুরু করেছিলেন। তবে এই অঞ্চলের কৃষকরা কিন্তু গত 2 দিন আগেও কিন্তু আসলে হাসিমুখী তারা এই ধান কর্তন করেছিলেন। তবে বিশেষ করে আমরা দেখেছি গতকালকে আবহাওয়া অফিসে যখনই আসলে জানিয়েছে যে গত আগামী 18 এপ্রিল শুক্রবার থেকে আসলে সুনামগঞ্জ, সেই সাথে ভারতের চেরাপুঞ্জিতে টানা বৃষ্টিপাত, অর্থাৎ এক সপ্তাহ টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই অঞ্চলের কৃষকদের মধ্যে আসলে একটি চিন্তার বাজ তৈরি হয়েছে। কারণ সুনামগঞ্জের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে আসলে এই অঞ্চলের ফসলের তেমন একটি ক্ষতি না হলেও কিন্তু আসলে ভারতের চেরাপুঞ্জিতে যে পরিমাণ বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এই অঞ্চলের যে ফসলের জমি তাতে কিন্তু আসলে ব্যাপক উজানের ঢল যখনই আসলে তখনই কিন্তু হাওরের যে কৃষকদের যে কষ্টের ফলানো যে ফসল, সেই ফসলই কিন্তু প্রথমেই আসলে আঘাত হানে। বিশেষ করে আমরা যদি বলি যে চলতি বছর অর্থাৎ গতকালকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে, যার ফলে কিন্তু আসলে একটি বিশেষ সভা করা হয়েছে। সেই সভায় কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ড সকল কর্মকর্তাদের সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে মাঠ পর্যায়ে যে পরিমাণ ধান পাকার কথা সেটা তেমন আসলে পাকেনি। তবে যে অংশটুকু আসলে পেকেছে সেটাই কিন্তু আসলে কৃষকরা দ্রুতই হারভেস্টার মেশিন কিংবা শ্রমিকের মাধ্যমে কিন্তু তারা আসলে ধান কর্তন করছেন। পাশাপাশি পরিবার পরিজন নিয়েই কিন্তু আসলে কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসলে হাওরের মাঠে কিন্তু আসলে তারা ধান তাদের ঘরে তোলার জন্য কিন্তু আসলে তারা প্রস্তুতি নিচ্ছেন। সেই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে আমাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি জানিয়েছে, প্রায় 700 হারভেস্টার মেশিন কিন্তু তারা মজুদ রেখেছেন। সেই সাথে কিন্তু প্রায় 250 অধিক মেশিন কিন্তু ইতিমধ্যে যে 12 উপজেলার 137টি হাওরের যে স্থানে আসলে ধান পেকেছে সেই স্থানে কিন্তু আসলে তারা ধান কর্তন করছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, যদি টানা বৃষ্টিপাত অব্যাহত থাকে, পুঞ্জিতে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি কিন্তু ফসলের কিছুটা ক্ষতির শঙ্কা রয়েছে। উজ্জ্বল। সুনামগঞ্জের হাওর থেকে যুক্ত ছিলেন সহকর্মী লিপসন আহমেদ।
ভোলা, বরিশাল, খুলনা গ্যাস পাইপলাইন রুট পরিবর্তন করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিতে। অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন প্রতিবাদ কর্মসূচি থেকে কি দাবি জানানো হচ্ছে? উজ্জ্বল, একটু আগে আপনি বলছিলেন যে ভোলা, বরিশাল এবং খুলনা রুটে যে পাইপলাইনে গ্যাস সরবরাহ এর যে কার্যক্রম সেটি রুট পরিবর্তন করা হয়েছে। আর মূলত সে কারণেই এখানকার মানুষ কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েছে। আর সে কারণেই বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি তারা প্রতিবাদ সমাবেশের অবস্থান কর্মসূচির আয়োজন করেছে এবং এটি সকাল 11টা থেকে শুরু হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে। এবং সেই সাথে খুলনায় দ্রুত পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবি করছে বক্তারা। এবং তারা বলছেন যে অন্তত এক যুগেরও বেশি সময় আগে খুলনায় কিন্তু সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছিল, যেটি ভেড়ামারা, কুষ্টিয়া ভেড়ামারা রুট দিয়ে সেটি খুলনায় এসে খুলনার আড়ংঘাটা এলাকায় অবস্থিত এবং সেখানে কিন্তু পরবর্তীতে আর কার্যক্রম শুরু হয়নি। আপনারা জানেন যে খুলনা শিল্প অঞ্চল এবং শিল্প ভারী ভারী এবং ক্ষুদ্র এবং বৃহৎ শিল্প রয়েছে। সেই শিল্পগুলোতে গ্যাসের বেশি প্রয়োজন। সেই জ্বালানি হিসেবে এই গ্যাস না পাওয়ার কারণেই মূলত দীর্ঘদিন খুলনার মানুষ কিন্তু সংগ্রাম প্রতিবাদ করে আসছে, তাদের দাবি জানিয়ে আসছে, কিন্তু সেই দাবি আজও কিন্তু পূরণ করা হয়নি। যে কারণে দলীয় আজকে যে অবস্থান কর্মসূচি, সেখানে বিএনপি, রাজনৈতিক দল, জামায়াতে ইসলামী সহ ইসলামী আন্দোলন এবং অন্যান্য কমিউনিস্ট পার্টি সহ সকল রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠন তারা কিন্তু এখানে কর্মীরা এবং সদস্যরা উপস্থিত হয়েছেন এবং সাধারণ মানুষ এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে এর বাইরেও খুলনায় যে শিল্প অঞ্চলগুলো বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক, শিল্পগুলো বিশেষ করে পাট, চিংড়ি শিল্পের অবস্থা খুবই, মৎস্য সেক্টরের অবস্থা যেটি খুবই দুরবস্থা শুরু হয়েছে। এবং সেই সাথে এখানে বন্ধ হয়ে যাওয়া যে অন্যান্য রাষ্ট্রায়ত্ত যে হার্ডবোর্ড মিল বা নিউজ প্রিন্ট মিল সহ বিভিন্ন মিল বন্ধ হয়ে গেছে, এগুলো পুনরায় চালু করার দাবি তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে যদি এর দ্রুত বাস্তবায়ন কোনোটাই না হয় তাহলে কিন্তু তারা অবস্থান কর্মসূচি এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন, এমন একটি ঘোষণা তারা দিয়েছেন। এবং এখানে বক্তারা তারা এসে বলছেন যে খুলনার কোনো দাবি আদায় করতে গেলে আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয় এবং এখানকার মানুষ তারা বিভিন্ন সময় রাজপথে দাবি আন্দোলন করে তাদের দাবি আদায় করেছে। কিন্তু পাইপলাইনে যে গ্যাস সরবরাহ যেটি খুবই জরুরি, এই অঞ্চলের শিল্পখ্যাত অঞ্চল, শিল্পের স্বার্থে এই অঞ্চলে গ্যাসের প্রয়োজন, সেই গ্যাস কিন্তু এখনো সরবরাহ করা হয়নি এবং সেটি দ্রুত সরবরাহ করা এবং যে রুটটা পরিবর্তন করা হয়েছে ভোলা থেকে সেটি দ্রুত বাস্তবায়ন করে খুলনার দিকে গ্যাস সরবরাহ করার দাবি জানিয়েছেন তারা। সব মিলিয়েই ছিল হাফিজ আমার কাছে খুলনা থেকে বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটির যে অবস্থান কর্মসূচি খুলনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে, তার সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। নোয়াখালীর বেগমগঞ্জে 2 ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার নাজিরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নোয়াখালী লক্ষ্মীপুর মহাসড়কের একটি গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বালু ভর্তি আরেকটি ট্রাক। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সজীব ও চালকের বন্ধু সাকিব গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওই সময় আরেক ট্রাকের চালক আহত অবস্থায় পালিয়ে যায়। কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনায় আতঙ্কে একটি বগি থেকে লাফ দেয় এক দম্পতি। এ সময় তাদের কোলে থাকা 8 মাসের শিশু নিহত হয়। এতে আহত হয় ওই দম্পতি ও সহকারী স্টেশন মাস্টার জানান, মঙ্গলবার রাতে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের লোহাগাড়া রশিদারপাড় গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রবাল এক্সপ্রেসের একটি বগিতে শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। পরে যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেয় আব্দুর রাজ্জাক ও লিজা আক্তার নামের ওই দম্পতি। এ সময় ঘটনাস্থলেই মারা যায় তাদের কোলে থাকা 8 মাসের শিশু। আহত অবস্থায় শিশুটির বাবা মাকে উদ্ধার করে লোহাগাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুরে মহাসড়কে বড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়, কিন্তু এসব কমিটির দেয়া একটি সুপারিশও দেখেনি আলোর মুখ। এতে ক্ষুব্ধ ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মফিজুর রহমান শিপনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2023, 2024 এবং সর্বশেষ 2025 সালে ঘটে যাওয়া কেবলমাত্র 3টি দুর্ঘটনাতেই ফরিদপুরে প্রাণ হারিয়েছেন 29 জন, আহত হয়েছেন শতাধিক। 3টি দুর্ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে 3টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। হাইওয়ে এক্সপ্রেসওয়েতে কন্ট্রোল ক্যামেরা স্থাপন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে তদারকি, এক্সপ্রেসওয়ের প্রত্যেক পয়েন্টে মনিটরিং টিমের নজরদারি, বিনা ড্রাইভিং লাইসেন্সে গাড়ি না চালানোর বিষয়টি নিশ্চিত করা সহ বেশ কয়েকটি সুপারিশ করে তদন্ত কমিটি। তবে এসব সুপারিশের একটিরও বাস্তবায়ন চোখে পড়েনি। সড়ক মহাসড়কে আইন না মেনে বেপরোয়াভাবে যান চলাচলের কারণে থামছে না মৃত্যুর মিছিল। অনেকের দাবি, দুর্ঘটনা প্রতিরোধে তদন্ত কমিটির দেয়া সুপারিশগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে প্রাণহানির সংখ্যা কমিয়ে আনা যেত। তদন্ত কমিটি তদন্ত করেন এবং বেশ কিছু সুপারিশ মালা প্রণয়ন করেন, কিন্তু সেই সুপারিশ মালা কেন যেন রেড ট্যাপিজমের মধ্যে পড়ে যায়। লাল ফিতার দৌড়াতে সেই সুপারিশ মালা আলোর মুখ দেখে কিনা এই ধরনের কোনো ফলো আপ কিন্তু আমরা দেখতে পাই না। সব না হলেও কিছু সুপারিশ যদি আমরা প্রতিপালন করতে পারতাম, যদি মানা হতো, তাহলে কিন্তু এই মানুষের এই মৃত্যুর মিছিল কিন্তু বাড়তো না। বেশিরভাগ ক্ষেত্রেই দ্রুতগতি ও চালকদের একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতা সড়ক দুর্ঘটনার মূল কারণ। জনবল সংকটের কথা জানিয়ে হাইওয়েতে তদারকি বাড়ানোর আশ্বাস দিলেন এই হাইওয়ে পুলিশ কর্মকর্তা। সুপারিশগুলো বাস্তবায়ন হওয়া কঠিন বলে জানালেন জেলা প্রশাসক। অতিরিক্ত গতিতে ওভারটেকিং করার কারণেই এই দুর্ঘটনা ঘটছে। আমাদের 4টে রাস্তা ভাঙান, আমরা এক এক সময় এক এক দিকে, এদিকে 1 ঘন্টা করলে ওদিকে ওই অন্য রোডে 1 ঘন্টা করে। আমরা প্রতিনিয়ত কাগজ চেকিং করি এবং কাগজ যদি কারোর থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং আবার স্ত্রীর জন্য প্রতিদিন মামলা। এই সুপারিশ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে সবাইকে নিয়ে আমরা একসাথে বসবো এবং বসে আমরা কর্মপন্থা বা কর্মপদ্ধতি বের করে এই ধরনের যে দুর্ঘটনাগুলো বারবার ঘটছে সেগুলো যেন না ঘটে সেই ধরনের আমরা ব্যবস্থা নেব। তদন্ত কমিটির দেওয়া সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের দাবি ফরিদপুরবাসীর। এখন ফরিদপুর। সংক্রমিত রোগে আক্রান্ত হয়ে শত শত মুরগি মারা যাচ্ছে টাঙ্গাইলের বিভিন্ন খামারে। লাখ লাখ টাকা বিনিয়োগ করে দিশেহারা হয়ে পড়েছেন প্রায় 2 শতাধিক খামারি। তাদের অভিযোগ, প্রাণী সম্পদ কর্মকর্তাদের অসহযোগিতা, নিম্নমানের ফিড ও ওষুধের কারণে মারা যাচ্ছে মুরগি। কাউসার আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গত রোজার শুরুতেই ডিমের চাহিদা কমায় ক্ষতিগ্রস্ত হয় খামারিরা। এর মধ্যে ঈদের কিছুদিন আগে থেকে টাঙ্গাইলের গোপালপুর, ভুইয়াপুর, কালীহাতি সহ বিভিন্ন উপজেলার খামারে নতুন সংক্রমণে আক্রান্ত হচ্ছে মুরগি, ফলে মারা যাচ্ছে শত শত মুরগি। খামারিরা জানান, যেভাবে মুরগি মারা যাচ্ছে এর মধ্যে রানীক্ষেত, গাম্বরু সহ পূর্ব পরিচিত কোনো রোগের লক্ষণ নেই। কয়েকদিন ঝিমিয়ে থাকার পর মারা যাচ্ছে খামারের শত শত মুরগি। এতে ঋণ করা অনেক খামারই দিশেহারা হয়ে পড়ছে। 1 মাস 4 দিন বয়সে ঠাসঠাসি পরে পরে মরে গেল 2 দিনের মধ্যে। আর বড় মুরগিগুলা খাসির মধ্যে বৈশা মরে থাকে। পানি সম্পদ অফিসে মনে করেন যে গেলে ওই মুরগি নিয়ে গেলে কর্মচারীটা কাটে এরা কি লেখে ওষুধে খাওয়ান গা, পরে কোনো সমাধান হয় না। ডিমের দাম কম, খাদ্যের দাম বেশি, ওষুধপাতির দাম বেশি, ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। রোগ ধরতে পারে না, মেলা ওই ডাক্তারখানায় নিয়ে গেছি, ওই কত কয়েছে ভাইরাস হয়েছে, কত কয়েছে বাট হয়েছে, এক একজনের এক একটা বলা। ডাক্তার দেয় ওষুধ খাওয়াই, মাসে 1.5 লাখ ওষুধ খাইছে। মুরগি এখন মনে হয় আজকে 5-6 মাসে, এমনি ওষুধ কোনো কাজ করে না। মুরগি মারা গেছে 1-1.5 মুরগি মারা গেছে, মানে 2 লক্ষ টাকার মতো ওষুধ লাগছে। এইভাবে হয়েছে কি মুরগি এখনো পুরা সুস্থ না। অর্থনীতিবিদরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে একদিকে যেমন নতুন উদ্যোক্তা ঝরে পড়বে, অপরদিকে দাম বাড়বে মুরগি ও ডিমের, যার প্রভাব পড়বে প্রান্তিক অর্থনীতিতে। প্রান্তিক পর্যায়ে অনেকেই বিভিন্ন ধরনের ধার দেনা করে, উচ্চ সুদে ঋণ করে এখানে বিনিয়োগ করে থাকেন। তো এ ধরনের রোগ যদি আসে তখন দেখা যাচ্ছে যে তার যে ক্যাশ মানি যেটা সেটা আর থাকে না। হঠাৎ ঋতু পরিবর্তন ও ঠান্ডাজনিত কারণে রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে মুরগি মারা যাচ্ছে। আর সংক্রমণ রোধে খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। গত অক্টোবর মাস থেকে মাঠ পর্যায়ে শীতের
যখন শেষের দিকে হয় বা পিক পর্যায়ে, তখন আমরা ধারণা করি যে কিছু রোগের প্রাদুর্ভাব হতে পারে। তখন থেকে আমরা ব্যাকয়ার্ড ভ্যাকসিনেশন, খামারিদের অ্যাওয়ারনেস, উঠান বৈঠক এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং আমরা করেছি। বিক্ষিপ্তভাবে কিছু রানীক্ষেত রোগ পেয়েছি, সেগুলো আলহামদুলিল্লাহ এখনও নিয়ন্ত্রণে। খামারিদের দাবি, জেলায় চলমান মহামারীতে ইতোমধ্যে 500 খামারে অন্তত 5 লাখ মুরগি মারা গেছে। এখন টাঙ্গাইল। সাতক্ষীরা এবছর দ্বিগুণ জমিতে তরমুজের চাষ হয়েছে। অল্প সময়ে বেশি লাভ হওয়ায় এই ফল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এছাড়া উৎপাদিত এসব তরমুজ বিক্রিকে কেন্দ্র করে গড়ে উঠেছে নতুন বাজার, যেখানে প্রতিদিন বেচাকেনা হচ্ছে অর্ধ কোটি টাকার তরমুজ। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরার শ্যামনগর আর আশাশুনির মাঠ জুড়ে এখন সবুজের সমাহার। সবুজ লতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে তরমুজ। কয়েক বছর আগেও এসব মাঠ অনাবাদি পড়ে থাকলেও বর্তমানে চাষযোগ্য জমিতে পরিণত হয়েছে। শত শত একর জমিতে তরমুজের চাষ করছেন এখানকার চাষিরা। স্থানীয় চাষিরা বলছেন, মূলত ড্রাগন ও জাম্বু গোয়ালিয়া জাতের তরমুজের বেশি চাষ করেন তারা। আকারে ছোট হলেও সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদা রয়েছে ভালো। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রতি বিঘায় উৎপাদন হয় 60 থেকে 80 মণ তরমুজ। আর খরচের তুলনায় লাভ দ্বিগুণ হওয়ায় চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। তবে চলতি বছর মজুরি, সার ও বীজের দাম বেশি হওয়ায় আর মিঠা পানির সংকট থাকায় চাষ কিছুটা ব্যাহত হয়েছে। বর্তমান সময় যতগুলো ফসল আবাদ করা হয় তার মধ্যে তরমুজ একটা লাভজনক ফসল। তরমুজ একটি লাভজনক ব্যবসা, কিন্তু সরকার যদি বীজটা একটু ভালো দিত তাহলে কৃষক আরও লাভবান হতো। তরমুজ চাষে বিঘা প্রতি 5টা চাষ লাগে, 5টা চাষে বিঘা প্রতি 15 টাকা খরচ হয়। আমাদের পানিটা নোনা পানি, তো আমাদের সামনে যে একটা নদী আছে, নদী যদি বৃষ্টি পানি ধরে রাখা হয় তাহলে আমাদের ফসল করতে খুব সুবিধা হবে। এদিকে তরমুজ বেচাকেনাকে কেন্দ্র করে জেলার ইটাগাছা এলাকায় গড়ে উঠেছে একাধিক ফলের আড়ত। সাতক্ষীরা সহ খুলনার কয়রা ও বাজুয়া এলাকা থেকেও তরমুজ আসে এখানে, আর পাইকারদের মাধ্যমে চলে যায় দেশের বিভিন্ন জেলায়। সাতক্ষীরা যে ফলটা তরমুজটা হয়, তরমুজটা খুবই সুন্দর এবং মিষ্টি সুস্বাদু। আমাদের খুলনা বিভাগ থেকে যে তরমুজগুলো সংগ্রহ হচ্ছে, এইগুলা খুবই সুস্বাদু, খুবই মিষ্টি। আমাদের সাতক্ষীরার চাহিদা মেটানোর পরে দেশের বিভিন্ন জায়গায় এই তরমুজ যাচ্ছে। কৃষি বিভাগ বলছে, চাষের জন্য উপকূলীয় এলাকার বিলগুলোতে মিনি পুকুর খনন করা হয়েছে, যেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করে সেচ কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়া চাষাবাদের প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। আমন ধান কর্তনের পরে অনেক জমি পানির অভাবে পতিত পড়ে থাকত। আমরা যে সকল ফসলে পানি কম লাগে এইরকম ফসল চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। ফসলটা উৎপাদন হচ্ছে, এতে তাদের ব্যাপক লাভ হচ্ছে। গত বছর সাতক্ষীরায় 315 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়। এবছর চাষ হয়েছে 618 হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় 302 হেক্টর বেশি। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। যশোরে জমে উঠেছে তরমুজের পাইকারি হাট, তবে গত বছরের চেয়ে এবছর দাম কিছুটা বেশি। নিয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার রূপদিয়া বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন বাজারে প্রতিদিন কি পরিমাণ তরমুজ আসছে এবং দরদাম কেমন? গত বছরের তুলনায় এবছর আমরা দেখেছি তরমুজের হাটে তরমুজ উঠেছে, তবে দামটি বেশি রয়েছে এবং সাইজে আকৃতিতে কিছুটা ছোট রয়েছে। তারা বলছেন যে আবহাওয়াজনিত কারণে তরমুজের সাইজ কিছুটা ছোট হয়েছে, তবে দামটি বেশি রয়েছে। একটি তরমুজ 20 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর এই যে পাইকারি হাট রয়েছে রূপদিয়ার, এই হাটটিতে প্রতিদিনই তরমুজের হাট বসে থাকে এবং প্রতিদিন 20 থেকে 30 গাড়ি তরমুজ কিন্তু বিক্রি হয়। গাড়িতে 3 থেকে 4 হাজার এবং 5 হাজার তরমুজ থাকে, সেই হিসাবে প্রতি গাড়িতে যে তরমুজ সেটি বিক্রি হয়ে থাকে। এবং এখানে কয়রা, খুলনা, এই সমস্ত কুয়াকাটা, এই সমস্ত অঞ্চল থেকে কিন্তু এখানে গাড়ি ধরে তরমুজ আসে এবং এখান থেকে বিভিন্ন স্থানে আবার সরবরাহ করা হয়। মূলত এটি পাইকারি
এবার আমরা দেখেছি যে গত বছরের তুলনায় বছর তরমুজের যে দাম সেটি কিন্তু কিছুটা হলেও বেশি রয়েছে। তবে এই সময়টায় এসে মৌসুমের দেখুন বৈশাখের এই সময়টা এসে কিছুটা কম রয়েছে বলছেন যারা ব্যবসায়ী। এর আগে কিছুদিন যে রমজান মাসে সেখানে কিন্তু তরমুজের দাম আরো বেশি ছিল। তারা বলছেন যে সে রমজান মাসের থেকে এখন কিছুটা দাম কম রয়েছে। তবে বাজারে যে তরমুজের সেটি রয়েছে। তবে যারা কৃষক রয়েছেন, কৃষক পর্যায়ের কথা বলেছি, তারা যেটা বলছেন যে আবহাওয়াজনিত কারণে অন্য বছরের তুলনায় বছর কিন্তু তরমুজ কম হয়েছে, সে কারণে দামটি বেশি রয়েছে। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ জেলাপি। আর এই ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।